পরই অযোগ্য তালিকা এসএসসির নবম দশম একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা, গ্রুপ সি গ্রুপ ডির অযোগ্য তালিকা। আর কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের তালিকা। সকাল থেকে আমরা নজর রেখেছি 7 দিন পর সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য তালিকা এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা, গ্রুপ সি গ্রুপ ডিরও অযোগ্য তালিকা। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে তালিকা। লেটেস্ট কি আপডেট রয়েছে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই তালিকা প্রস্তুত হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যেই তালিকা প্রকাশ ওয়েবসাইটে করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে এসএসসির তরফে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অযোগ্যদের যে তালিকা নবম দশম এবং একাদশ দ্বাদশের, সেই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলা হয়েছে এসএসসির তরফে। সেখানে শুধুমাত্র নাম ও রোল নাম্বার থাকবেন। যারা অযোগ্য পরীক্ষার্থী তাদের শুধুমাত্র নাম ও রোল নাম্বার থাকবে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এসএসসি চেয়ারম্যান এই তালিকায় অনুমোদন দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা এসএসসির ওয়েবসাইটে দেখা যাবে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 7 দিনের মধ্যে, সেই সময়সীমার আগেই এই তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, বলা যায় যে 30 থেকে 35 মিনিটের মধ্যেই সেই তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ আপলোড করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুই এখন লাগছে এবং তারপরেই গোটা তালিকা আপলোড হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কতজন বাদ গেছিল বা কতজন অযোগ্য পরীক্ষার্থী নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য, সেই তালিকায় বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে। এবং এই তালিকা কেন প্রকাশ করা হচ্ছে, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ ছিল, কি রায় ছিল, সেটিও উল্লেখ করা থাকবে এই তালিকা প্রকাশের সময়। তেমনটা এসএসসি সূত্রে খবর। অর্থাৎ বলাই যায় আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই অযোগ্যদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে তালিকা প্রকাশ এসএসসির। আর কিছুক্ষণের অপেক্ষা, নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা, গ্রুপ সি গ্রুপ ডিরও অযোগ্য তালিকা। সোমরাজ, সঙ্গে থাকো। আজ অযোগ্যদের তালিকা আর কিছুক্ষণের অপেক্ষা। আর কিছু সময়ের পরই কিন্তু এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এসএসসির তরফ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্ট 7 দিন সময় দিয়ে দিয়েছিল। সেই সময়ের মধ্যেই এসএসসির তরফ থেকে এই অযোগ্য তালিকা। আবারও কথা বলবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসএসসির তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল নবম দশমে 993 অযোগ্য এবং একাদশ দ্বাদশে 810 জন অযোগ্য। সব মিলিয়ে কি আপডেট এই বিষয়ে? দেখো, আদালতে যে মতামত রেখেছিল এসএসসির তরফে নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, তাকে মাথায় রেখেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে। অবশ্যই এই তালিকা প্রকাশের পর গোটা বিষয়টি স্পষ্ট হবে যে নবম দশমে এসএসসি কতজনকে অযোগ্য মনে করছেন বা একাদশ দ্বাদশের ক্ষেত্রেই কতজন অযোগ্য মনে করছে। কিন্তু এক্ষেত্রে এসএসসি, তোমাকে বারবারই বলছিলাম কেন যাচাই করে নিচ্ছে, তার কারণ এই তালিকা প্রকাশের পর এসএসসি মনে করছে যে তাদের মামলাগত আরো মামলা হতে পারে। সেক্ষেত্রে এসএসসি যেহেতু নবম দশম একাদশ দ্বাদশের নয়া নিয়োগ প্রক্রিয়া চলছে, বিশেষ করে 7 ও 14 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা রয়েছে, তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই এসএসসি বারবারই যাচাই করে নিচ্ছে এবং এই যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এই তালিকা প্রকাশ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টকেও এসএসসির তরফে জানিয়ে দেওয়া হবে যে তারা তালিকা প্রকাশ করেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। আর কিছুক্ষণের মধ্যেই অযোগ্যদের তালিকা, সচিব আধিকারিকদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের বৈঠক। অযোগ্য তালিকা নিয়ে আলোচনা এসএসসি চেয়ারম্যান। আর কিছুক্ষণ পরেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ। তাড়াহুড়ো নয়, যাচাই করে তালিকা প্রকাশ। কোনো রকম ভুল ত্রুটি যেন না হয়, বাড়তি সতর্ক এসএসসি। নবম দশমে 993 অযোগ্য আদালতে দাবি এসএসসির। একাদশ দ্বাদশে 810 জন অযোগ্য দাবি করে এসএসসি। তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কা এসএসসির, তাই বাড়তি সতর্ক এসএসসি। আর কিছুক্ষণের মধ্যেই অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে তালিকা প্রকাশ। সুপ্রিম কোর্ট 7 দিন নির্দেশ দেয়, সেই নির্দেশের মধ্যেই কিন্তু এসএসসির তরফ থেকে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ওয়েবসাইটে। আর কিছুক্ষণ পরে কিন্তু ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা। নবম দশমে 993 অযোগ্য আদালতে দাবি করেছে এসএসসি। একাদশ দ্বাদশে 810 জন অযোগ্য দাবি করেছে এসএসসি এবং একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে নতুন করে মামলার আশঙ্কা এসএসসি। তালিকা প্রকাশের আগে ফের যাচাই এসএসসির। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য তালিকায় স্কুলের নাম নয়, লিস্টে শুধু নাম রোল নাম্বার প্রকাশ।
অযোগ্য তালিকা এসএসসির আর কিছুক্ষণের অপেক্ষা। নবম, দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা, গ্রুপ সি, গ্রুপ ডিরও অযোগ্য তালিকা কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই অযোগ্য তালিকা। তালিকায় স্কুলের নাম নয়, লিস্টে শুধু নাম, রোল নম্বর প্রকাশ। যে খবরে আমরা নজর রেখেছি, সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে ওয়েবসাইট এসএসসির তরফ থেকে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, 7 দিন সময় ধার্য করে দিয়েছিল। সেই 7 দিন সময়ের মধ্যেই এসএসসির তরফ থেকে কিন্তু এই ওয়েবসাইটে অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই অযোগ্য তালিকা এসএসসি। জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হয়েছে ইডির হাতে, কিন্তু জীবনের টাকা চাওয়া পাওয়া, একেবারে ভাইরাল ভিডিওয়ে নাস্তানাবুদ অবস্থা। বিপদ বাড়ছে জীবন কৃষ্ণ সাহার। ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, দেখুন। বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আপনার যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখালাম। এই ভাইরাল ভিডিওয়ে কি বিপদে পড়লো, আরো বিপদ বাড়লো জীবন কৃষ্ণ সাহার। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বরের এক যুবক চাকরির জন্য 4 লক্ষ টাকা দিয়েছিল। সে দাবি করছে অন্তত পক্ষে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য যে বিধায়ক রয়েছেন, যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে জীবন সাহার কাছে, কিন্তু জীবন সাহা তাকে দিতে অস্বীকার করছে। তার কাছে টাকা নেই, পরে দেবে, এবং বাড়িতে সার্চ করে নিলেও যে টাকা পাওয়া যাবে না সেখানে নেই। এই ধরনের ভিডিও যত ভাইরাল হবে তত কিন্তু আরো বিপাকে পড়বেন এই বিধায়ক জীবন সাহা। এবং বেশ কয়েকটি ভিডিও যখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল সেই সময়তেও কিন্তু বেশ কিছু তথ্য এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছিল। এবার আবার একটি ভিডিও ভাইরাল হলো, এবং এলাকাবাসীদের অভিযোগ এই ধরনের সকালবেলাতে প্রচুর ছেলে মেয়ে তাদের বাড়িতে এসে এই টাকার জন্য কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু হন্য হয়ে পড়ে থাকে। কাউকে দেয় এবং কাউকে তার রীতিমতন ভাবে শাসানেও দেয় যে ফেরত পরে দেওয়া হবে, টাকা দেওয়া পরে দেওয়া হবে, এবং যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু পুলিশের দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হবে বলে কিন্তু হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে। এবার এখন দেখা যাক যে আর কোন নতুন তথ্য, নতুন কোন ভিডিও আবার আসছে কিনা সেটাই কিন্তু এখন দেখার। বেশ, আরো একবার দেখাই দর্শকদের সেই ভাইরাল ভিডিও। আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আপনার বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না জীবন কৃষ্ণ সাহা। নিজের ফোনের কল রেকর্ডে বিপদ জীবন কৃষ্ণের। বিধায়কের ফোন থেকে কল রেকর্ড উদ্ধার করে সিবিআই। টাকা ফেরত চেয়ে ফোন করেছিলেন চাকরি প্রার্থীরা। কল রেকর্ড হুমকি দিতে শোনা যায় জীবন কৃষ্ণ সাহাকে। আর সিবিআই উদ্ধার করা সেই অডিও, সেই কল রেকর্ড ইডিকে হস্তান্তর। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তাহলে ইডির কাছে এখন হাতিয়ার এই জীবন কৃষ্ণ সাহা, নিজের ফোনের কল রেকর্ড, আর তাতেই কি তাহলে বিপদ বাড়লো জীবন কৃষ্ণ সাহার? চাকরি বিক্রির টাকা কোথায় কোথায় লগ্নি হয়েছে তা তদন্ত করতে গিয়ে বিভিন্ন এভিডেন্স সংগ্রহের কাজ কিন্তু ইডি শুরু করেছে। সেক্ষেত্রে যারা যেমন ব্যাংক অ্যাকাউন্টের জন্য তথ্য যেমন যারা সংগ্রহ করছে, একসঙ্গে এই মুহূর্তে ডিজিটাল এভিডেন্স হিসেবে সিবিআই এর বাজেয়াপ্ত করা এবং ফরেনসিক করানো অডিও রেকর্ড, যেটা যে অডিও রেকর্ড একদম বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিজের ফোনের, সেখানে চাকরি প্রার্থীরা টাকা চেয়ে তখন দেখা যাবে ফোন করতেন, সেখানে তিনি হুমকি দিতেন এমনকি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, পুলিশকে ধরিয়ে দেওয়া হবে। এই ধরনের অডিও রেকর্ড, যেটা 108টি অডিও পাওয়া গিয়েছিল তার 2টো ফোন থেকে, তার ফরেনসিক করানো হয় সিবিআই তরফে।
সেই সমস্ত অডিও এবং তার ট্রান্সক্রিপশন যেগুলো চার্জশিটে দেওয়া রয়েছে সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে ইডির হাতে, যা ডিজিটাল এভিডেন্স হিসেবে জীবন কৃষ্ণ সাহার কিন্তু বিপদ বাড়বে। অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার নিজের ফোনেই যে অডিও তিনি রেকর্ড করেছেন বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার, সেই সমস্ত অডিও কিন্তু এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রে বড় বিপদ, কিন্তু বিপদের সংকেত। বেশ, জীবন কৃষ্ণ সাহা বারবার তার ফোন নিয়েই যত বিতর্ক, একবার সিবিআই যখন তাকে গ্রেফতার করতে যায় ফোনটা পুকুরে ফেলে দেন, পাঁচিল টপকে ফোন ফেলে দেওয়ার অভিযোগ। সেই ফোন দ্বিতীয়বার যখন ইডি তার বাড়িতে অভিযান চালায়, তাকে গ্রেফতার করে, তখনও ফোন ফেলে দেওয়ার চেষ্টা করে জীবন কৃষ্ণ সাহা, কিন্তু ফোনটা পুকুরে না পড়ে পাশে পড়ে, পুকুরের পাশে। পাঁচিল টপকে সেই ফোনটাকে নেওয়ার চেষ্টাও করেছিল জীবন কৃষ্ণ সাহা, কিন্তু পারেনি। ইডিও সেই ফোনটাকে হাতিয়ার করেছে, ফোনটাকে ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানোর চেষ্টা, কিন্তু ফোন ফেলেননি। ফোনটা নাকি জীবন কৃষ্ণ সাহা ফেলেননি, এমনটাই দাবি করলেন আজ জীবন কৃষ্ণ সাহা। শুনুন কি বললেন তিনি। আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। দাদা মোবাইল কেন ছুড়লেন? আপনারা জানেন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে বড় আয়, সেখানে যেদিনকে এটি অভিযান চালায় ঠিক সেদিনই একযোগে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, তার বাড়িতেও কিন্তু এটির অভিযান, এবং অভিযোগ এটির তরফ থেকে দাবি করা হয় যে কোটি কোটি সম্পত্তি হাতিয়েছে পিসি জীবন কৃষ্ণ সাহার পিসি এই মায়া সাহা। কিন্তু জীবন কৃষ্ণ সাহা তিনি কি বলছেন, পিসির নামে সম্পত্তি কেনেননি, এমনটাই দাবি জীবন কৃষ্ণ। শুনুন কি বললেন। পিসির নামে কি সম্পত্তি কিনেছেন? কোন সম্পত্তি কিনেছেন? কি সম্পত্তি কিনেছেন? জীবন কৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, ব্যক্তিগত অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার বেশি লেনদেন, কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি। আরো ডিটেল জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ইডি সূত্রে কি জানা যাচ্ছে, কি দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে? ইডির তরফে দাবি করা হচ্ছে তারা একটি গ্রামীণ ব্যাংকে তারা হদিশ পেয়েছেন যে গ্রামীণ ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে জীবন কৃষ্ণ সাহা, তার স্ত্রী এবং জীবন কৃষ্ণ সাহা যৌথ নামে। সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাকাউন্টে, সেই গ্রামীণ ব্যাংকের সেই সমস্ত অ্যাকাউন্টে লক্ষ লক্ষ করে টাকা সেখানে জমা পড়েছে, এবং সেই টাকা দুর্নীতির মেয়াদকাল অর্থাৎ 2019 থেকে 2021-এর মধ্যে এই টাকা জমা পড়েছে, এবং তদন্ত চলাকালীন এই তথ্য উঠে এসেছে ইডির হাতে। ইতিমধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যরা সংগ্রহ করেছেন। 1,20,00,000 টাকা এখনো পর্যন্ত ইডি সূত্রে দাবি করা হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমে 1,20,00,000 টাকা ট্রানজাকশন হয়েছে, এবং এই সমস্ত অ্যাকাউন্টগুলির তথ্য যখন সামনে তুলে ধরা হয় জীবন কৃষ্ণ সাহার সামনে, জীবন কৃষ্ণ সাহা কার্যত জেরা পর্বে ডিনাই করছে, অর্থাৎ তদন্ত তিনি সহযোগিতা করছেন না, তিনি মানতে চাইছেন না যে অ্যাকাউন্টগুলো তার। কিন্তু যে কেওয়াইসি জমা পড়েছিল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, তাই দেখা যাচ্ছে জীবন সাহার ব্যক্তিগত যে কেওয়াইসি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য যে সমস্ত সরকারি নথি ব্যবহার করতে হয়, যেমন আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু জীবন কৃষ্ণ সাহার স্ত্রীর নামেও কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্টেই এখনো পর্যন্ত 1,20,00,000 টাকা জমা পড়ছে, এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে। অমিত, গ্রামীণ ব্যাংকে লেনদেনের হদিশ পেয়েছে ইডি, একই সঙ্গে আলুর ব্যবসায় চাকরি বিক্রির টাকা, মানে আলু ব্যবসায় সরাসরি লগ্নি করত জীবন কৃষ্ণ সাহা, এ বিষয়ে কি তথ্য পেয়েছে ইডি, কি জানা যাচ্ছে? এমন তথ্য প্রমাণও কিন্তু উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। একদিকে যেমন গ্রামীণ ব্যাংক, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এসআইপি, এবার আলু ব্যবসাতে জীবন কৃষ্ণ সাহার টাকা লগ্নির তথ্য উঠে এসছে। তদন্তকারী আধিকারিকদের হাতে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে নগদে যে সমস্ত টাকা নেওয়া হতো তা আলুর ব্যবসায় নিয়োগ করেছেন বা লগ্নি করেছেন, এমনটা কিন্তু দাবি করা দিতে হবে। কেন আলুর ব্যবসায় লগ্নি করা হতো? এখানেও কিন্তু মুনাফা বেশি পাওয়ার লোভেই কিন্তু তিনি করেছেন, এমনটা দাবি করা দিতে হবে। কারণ সরাসরি তিনি আলু চাষিদের সঙ্গে যোগাযোগ করতেন, কোল্ড স্টোরেজে যোগাযোগ করতেন, এবং আলু যখন আলু চাষ করার পর আলু ফলনের পর যখন চাষিদের থেকে তিনি ফল প্রদানে সরাসরি কিনে নিতেন, তারপরে সেটি রাখা হতো কোল্ড স্টোরেজে। বাজারে যখন আলুর দাম বাড়তো, অর্থাৎ চাহিদার সাথে আলুর দাম যখন বাড়তো, সেই সময় আলু বাজারে বিক্রি করে অধিক মুনাফা তিনি লাভ করেছেন, এমনটাও কিন্তু মনে করছেন ইডি কর্তারা। বেশ, গ্রামীণ ব্যাংকে লেনদেন, আলুর ব্যবসায় চাকরির টাকা, চাকরি বিক্রির টাকা এবার বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য, কেন্দ্রীয় তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও।
চাকরি বিক্রির টাকায় জমি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন 3 দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন। 2019 সালে নগদ 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে। তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন। চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরো 2 লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণর শালা গোপীনাথ মণ্ডলকে। ইডির দাবি 2019 সালে 2 লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ। এর নথিও তারা হাতে পেয়েছে। ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে 6.5 লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ। তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে, পরে তা তুলেও নেন। তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবন কৃষ্ণ। শুধু সিপে টাকা রাখাই নয়, ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। অমিত সরকার, নিউজ 18 বাংলা। কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জীবন কৃষ্ণ সাহা। একটু ছবিটা দেখাই আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। ছেলেকে দেখেই জীবন কৃষ্ণ সাহা, ছেলেকে জড়িয়ে কান্না জীবন কৃষ্ণের, ছেলেকে জড়িয়ে আদর জীবন কৃষ্ণ সাহার। কাঠগড়ায় দাঁড়িয়েই পিছন ফিরে কান্নায় ভেঙে পড়লেন জীবন কৃষ্ণ। চশমা খুলে চোখ মোছেন জীবন কৃষ্ণ। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এরপর কি হলো? দেখো, 12:40 নাগাদ যখন ইডি স্পেশাল কোর্টে জীবন কৃষ্ণ সাহাকে কোর্ট রুমে নিয়ে আসা হলো, ঠিক কাঠগড়ার পাশে একটি বেঞ্চ, সেই বেঞ্চে বসছিলেন জীবন কৃষ্ণ সাহার পরিবার। সেখানে তার 4 বছরের বাচ্চা তার মায়ের সাথে বসছিলেন। জীবন কৃষ্ণ সাহা কাঠগড়ায় ওঠার আগে তার ছেলেকে দেখে দুটো গাল হাত দিয়ে তার জড়িয়ে ধরলো। তারপরে মাথা নিচু করে তার নিজের কপাল ছেলের কপালে ছোঁয়ালেন। তারপরে তার ছেলেকে আদর করতে করতে তার চোখে কান্না এলো। এরপরই সে কাঠগড়ায় উঠলেন। কাঠগড়ায় উঠে ঠিক মুখটা ঘুরিয়ে ফেলেন, নিজেকে থামাতে পারছিলেন না, শুরু করে। এরপরে চশমা খুলে তিনি চোখ মোছেন। চোখ মোছার পর আবারও ছেলের দিকে তাকান, তাকিয়ে তারপরে কাঠগড়ায় শুনানিতে তিনি অংশ নিয়েছেন। আজকে দেখো, আজকের যে ছবিটা, এই ছবি ইডি করে যেমন ধরা পড়ছে, যখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল আমরা দেখেছিলাম আলিপুর কোর্টেও এই ধরনের, যখন জীবন কৃষ্ণ সাহার তার ছোট তার বাচ্চা আরো তখন ছোট, বছর 2 আগে, তখন তাকে নিয়ে আলিপুর কোর্টে যে সিবিআই কোর্ট সেখানে নিয়ে আসতো, সেখানেও আমরা একদিন এইরকমই একটা দৃশ্য ফুটে উঠেছিল যে জীবন কৃষ্ণ সাহাকে যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল আলিপুর আদালতে, সেখানেও তখন তার বাচ্চা আরো ছোট। সেই সময় তখন তার মায়ের কাছে থাকা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, বাচ্চার হাত ধরেছিল, বাচ্চাকে আদর করেছিল। এর আগেও এই ছবি ধরা পড়েছিল আলিপুর আদালতে। আজকে আবারও কাঠগড়ায় ওঠার আগে ঠিক তার বাচ্চাকে দেখেছে, তার চোখ থেকে জল বেরিয়ে এলো, সে কান্নায়। কতদিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে? দেখো, 12 সেপ্টেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নিজের তরফে একটা প্রেয়ার ছিল, তাকে তারা নিজেরাই 14 দিনের জেল হেফাজতের আবেদন করেছিল। বেশ অমিত। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করবো। এন্ড অফ দ্য ডে এসে এই 6 দিন পরে ওনারা দেখেছেন যে আর দিস স্টেজ যে ইনভেস্টিগেশনে একার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার নেই। আমরা শুরুর দিন থেকে বলছিলাম যে দিস ইজ এ ফিট কেস, এখানে কোনো কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার ছিল না। ওদের রিমান্ডে তোরা এইটুকু ডিমান্ড করবে, ইট ইজ দেয়ার ডিমান্ড, ইট ইজ নট এ প্রুফ। এটা এখনো পর্যন্ত সত্য প্রমাণিত নয়।